আয়তঘন বা সমকোণী চৌপল এই চ্যাপ্টারটির এর আগে আমরা দুটি ক্লাস করেছি। তোমরা অবশ্যই সেগুলো দেখেছো। আজকে আমাদের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বিশেষ কিছু এক্সাম্পল কষে দেখি 4 থেকে এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো 13 নম্বর যে অঙ্কটি আছে, অঙ্কটি তোমরা পড়ো, দেখো কি বলতে চেয়েছে। একটি বর্গাকার ভূমি বিশিষ্ট পিতলের প্লেটের দৈর্ঘ্য 1 সেমি। বর্গাকার প্লেট তার মানে ভূমিটা হচ্ছে বর্গাকার, যার দৈর্ঘ্যটা বলা আছে এক্স, তাহলে নিশ্চয়ই প্রস্থটা হয়ে যাবে 1 সেন্টিমিটার। বেধ মানে হচ্ছে চওড়াটা, অর্থাৎ উচ্চতাটা তুমি ভাবতে পারো। এই উচ্চতাটা কত? 1 মিলিমিটার, অর্থাৎ যদি এটাকে আমরা সেন্টিমিটার করে দিই তাহলে সেটাকে 10 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ 1/10 সেন্টিমিটার। ঠিক আছে। প্লেটটির ওজন বলা আছে 4725 গ্রাম, আর 1 ঘনসেমি পিতলের ওজন বলা আছে 8.4 গ্রাম। তাহলে এক্স এর মান কত? এরকম প্রশ্নটি করা হয়েছে। তো আয়তন মানে আমরা কি জানি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য মানে দেখো এখানে এক্স, প্রস্থটাও দেখো এক্স, যেহেতু ভূমিটা বর্গাকার। উচ্চতাটা হচ্ছে 1/10। তার মানে এটা পেয়ে যাচ্ছে তুমি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 10 এত ঘন সেমি বা এত সেমি কিউব। ঠিক আছে। তো ওজন কিভাবে বের করতে হবে? বলাই আছে যে 1 ঘন সেমি পিতলের ওজন বলা আছে কত? 8.4 গ্রাম। তাহলে ওজনটা কত হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই 10, এটাকে তুমি 8.4 দ্বারা গুণ করে দাও, তাই না? তাহলে কি পেলাম? যে এত ঘনসেমি হচ্ছে আয়তন, 1 ঘনসেমির ওজন হচ্ছে 8.4, তাহলে মোট ওজন প্লেটটির কত হয়ে যাবে? এক্স স্কোয়ার বাই 10কে তুমি 8.4 দ্বারা গুণ করে দাও। ঠিক আছে। তাহলে দেখো তুমি এটা এভাবে করতে পারো, এক্স স্কোয়ার ইন্টু এটাকে যদি আমরা 10 দ্বারা গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে? 84, আর নিচে হয়ে যাবে কত? 100, তাই না? উপরে 10 দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা 84 হয়ে গেল, নিচে হয়ে গেল একটি 10 দ্বারা গুণ, তাহলে নিচটা হয়ে গেল 100। তাহলে এত আমাদের হয়ে যাবে কত? এত গ্রাম, তাই না? এখন দেখো প্লেটটির ওজন কিন্তু বলাই আছে কত? 4725। তাহলে এই যে আমরা ওজনটা যেটা বের করলাম এক্স স্কোয়ার ইন্টু 84/100, এটা সমানই হয়ে যাবে 4725। ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4725 দুটো শূন্য ডিভাইডেড বাই 84, তাই না? 100 দ্বারা গুণ আর 84টা গুণ ছিল, ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে 4725, এটা যদি আমরা 84 দ্বারা ভাগ করে দিই তাহলে কত হয়ে যাবে? 4725কে 84 দ্বারা যদি ভাগ করি তাহলে পেয়ে যাচ্ছি আমি 56.25। ঠিক আছে। তাকে আবার দুটো শূন্য মানে 100 দ্বারা গুণ, তাই না? তাই তাকে যদি 100 দ্বারা গুণ করে দেওয়া হয় তাহলে পেয়ে যাচ্ছি আমি 5625। 5625। এই গুণ ভাগগুলো আমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিয়ে করছি, তাছাড়া ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে সব কিছু দেখাতে গেলে। ঠিক আছে। তোমরা নিশ্চয়ই এটাকে রাফে 4725কে 84 দ্বারা ভাগ করতে পারো, বা একদম পুরো সংখ্যাটিকেই 84 দ্বারা ভাগ করে তুমি এই 5625টি পেয়ে যাবে। তাহলে এক্স সমান কত হয়ে যাবে? এক্স সমান হয়ে যাবে 5625-এর কি? বর্গমূল। তাহলে এটা যদি আমরা বর্গমূল করে দিই, ছোট্ট বর্গমূল নিশ্চয়ই তোমরা পারবে। ঠিক আছে। তাহলে তুমি দেখে যাবে এক্স এর মানটা পেয়ে যাচ্ছ কত? 75। এখানে বলা ছিল যে এক্স এর মান কত হবে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো এক্স এর মান হয়ে যাচ্ছে 75। নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা 14 নম্বরের যে অঙ্কটি আছে এই অঙ্কটিতে যাব। তোমরা একটু পড়ো অঙ্কটা কি বলতে চেয়েছি দেখো। চাঁদমারির রাস্তাটি উঁচু করতে হবে, তাই রাস্তার দুপাশে 30টি সমান গভীর ও সমান মাপের আয়তঘনাকার গর্ত খুঁড়ে সেই মাটি দিয়ে রাস্তাটি উঁচু করা হয়েছে। ঠিক আছে। তো তোমরা দেখবে যখন রাস্তা তৈরি করা হয় তখন সেই রাস্তার মাটি কখনো কখনো রাস্তার পাশের যে জমি থাকে সেই জমি থেকে তুলে সেই রাস্তাতে দেওয়া হয়। এইরকমই দেখো ঘটনাটি আছে এখানেও, যে 30টি সমান ও আয়তঘনাকার। ঠিক আছে। এরকম 30খানা গর্ত খুঁড়ে সেখান থেকে মাটিটা সংগ্রহ করে করে রাস্তাটাতে ফেলে রাস্তাটাকে উঁচু করা হচ্ছে। তো যদি প্রতিটি গর্তের দৈর্ঘ্য প্রস্থ 14 মিটার এবং 8 মিটার, লক্ষ্য করে দেখো যে গর্তগুলো কাটা হচ্ছে সেই গর্তগুলোর দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে, সেটা বলা আছে। দৈর্ঘ্যটা বলা আছে কত? দৈর্ঘ্যটা বলা আছে 14 মিটার, আর প্রস্থটা বলা আছে 8 মিটার। ঠিক আছে।
এবং এরকম কটা গর্ত আছে, এরকম 30খানা গর্ত আছে, এবং সেখান থেকে মাটি খুঁড়ে মাটি বের করে রাস্তার উপরে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো রাস্তাটা তৈরি করতে দেখো 2520 ঘনমিটার মাটি লাগছে, তাহলে প্রতিটি গর্তের গভীরতা কত, এরকম প্রশ্নটি করা হয়েছে। তো এই যে 30খানা প্রত্যেকটা যেহেতু গভীরতা একই, তাহলে আমরা এই যে গভীরতা আমি নিচ দিকে তীর চিহ্ন দিয়ে দেখালাম, গভীরতা ধরে নিলাম x মিটার। ঠিক আছে, তাহলে এক একটা গর্ত থেকে কতটা করে মাটি উঠবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত এখানে গভীরতা হবে। তাহলে দেখো প্রথমে লিখে নেবে যে ধরি প্রতিটি গর্তের গভীরতা, হ্যাঁ এটা কিন্তু লিখে নেবে, ধরি প্রতিটি গর্তের গভীরতা এক্স মিটার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি গর্ত থেকে প্রাপ্ত মাটির পরিমাণ কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা, এত ঘনমিটার আমি মাটি পাবো। কিন্তু আমার এরকম কটা গর্ত আছে, 30খানা গর্ত, তাহলে 30খানা গর্ত থেকে আমার টোটাল এতটা পরিমাণ মাটি বেরোবে। সেই মাটির পরিমাণটা কিন্তু আমাদের প্রশ্নতে বলাই আছে কত, 2520 ঘনমিটার, তাহলে নিশ্চয়ই এটা সমানই হয়ে যাবে 2520। তাহলে এখান থেকে আমরা এক্স এর মানটি বের করে নিতে পারবো। যদি আমরা কি করি, এক্স সমান এই যে 2520 ডিভাইডেড বাই 2520 ডিভাইডেড বাই 14, 8 আর 30 গুণ আছে, তাহলে এদিকে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে 14 গুণিত 8 গুণিত 30। ঠিক আছে, তাহলে দেখো এখানে শূন্যগুলো কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের দেখো 3 দ্বারা যদি কাটাকাটি করি, 3 8 24, 1 12, 3 4 12, ঠিক আছে, আর চলে আসছে 14, এখানে আছে 84 নাকি, তাহলে দেখো এখানে তোমার 14 5 70, 6 14 কত 84, তাহলে 6/8, বা তুমি এটা বলতে পারো 2 3 6 2 4 8, 3 4, ঠিক আছে, 3 4 কিন্তু মিটার। তার মানে প্রতিটি, তুমি এভাবে লিখতে পারো, প্রতিটি গর্তের গভীরতা, প্রতিটি গর্তের গভীরতা ইকুয়াল টু আসছে 3 4 মিটার। বা তুমি যদি এটাকে সেন্টিমিটারে করে দাও, আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে টোটালটা আমার সেন্টিমিটারে চলে আসবে। তো কাটাকাটি করলে দেখো 4 25 100, 25 3 75, অর্থাৎ প্রত্যেকটা গর্তের গভীরতা হয়ে যাচ্ছে কত, 75 সেন্টিমিটার। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা 17 নম্বর যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনটিতে যাব। ওকে, এগুলো তোমাদেরকে আমি বেছে বেছে করে দিচ্ছি, কারণ বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই খুব সহজেই করে নিতে পারবে যদি এই অঙ্কগুলো তোমরা বুঝে নিতে পারো। দেখো 17টা কি বলা আছে, 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে এরকম একটা চৌবাচ্চা আছে, চৌবাচ্চাটা তো অর্ধেকটা জলপূর্ণ আছে, আগের থেকেই আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা দেখো, এটাকে আমি ঠিকমতো আঁকতে পারিনি, তাহলে এখানে আমার দৈর্ঘ্যটা হয়ে যাবে কত, 2.1 মিটার, মানে এটার প্রস্থটা তো ওইভাবে দেখাতে হতো ওই সাইডটাতে, তাহলে এই যে দৈর্ঘ্যটা, মানে এটা আঁকলে এরকম আসতো আর কি ব্যাপারটা, তাহলে সেক্ষেত্রে আবার একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে, এইরকম, এরকম হতো আর কি দেখতে। ঠিক আছে, তো যাই হোক, তো এই যে দৈর্ঘ্যটা তোমার দেখতে পাচ্ছ এখানে আছে 2.1 মিটার, 2.1 মিটার। তো আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার, তাহলে মিটারটাকে ডেসিমিটার করাই ভালো, তাহলে এটা হয়ে যাবে 21 ডেসিমিটার। আর যে প্রস্থটা, সেই প্রস্থটা বলা আছে তোমার 1.5 মিটার, তাহলে 1.5 মিটারটাকে আমি যদি ডেসিমিটার করি তাহলে এটা হয়ে যাবে 15 ডেসিমিটার। এখন ব্যাপারটা হচ্ছে যে ওই চৌবাচ্চাতে আরো 630 লিটার জল ঢাললে গভীরতা কতটুকু বৃদ্ধি পাবে। ধরো এটার মধ্যে আমি কি করছি, আরো 630 লিটার জল ঢেলে দিচ্ছি, তাহলে ধরো এতটা পরিমাণ আরো মানে উচ্চতাটা, জলের যে উচ্চতাটা এটা বেড়ে গেল, ধরো এই উচ্চতাটা হচ্ছে কত, এইচ ডেসিমিটার বেড়ে গেল। তাহলে এই যে এইচ ডেসিমিটার জল, এই যে এতটুকু বাড়লো, এটা কিসের জন্য বাড়লো, এই 630 লিটার জলটা ঢালার জন্য বাড়লো। তার মানে এইটুকু জলের যে আয়তন এখানে আমাদের পাত্রটার মধ্যে, এটা সমানে 630 লিটার। তাহলে আমাদের একটা কথা তো লিখতে হবে যে ধরি 630 লিটার জল ঢালার পর পাত্রের
জলের গভীরতা এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। এটা প্রথমে তুমি লিখে নিলে, ঠিক আছে, এইচ ডেসিমিটার বৃদ্ধি পাবে। তাহলে অতএব আমরা বলতে পারি এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 21, প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 15, আর এই যে এইটুকু পরিমাণে এটা কত, গভীরতা বা উচ্চতা বলে, জলের উচ্চতা কত, এইচ। তাহলে এইটুকু পরিমাণ জলের যে আয়তন সেটা কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত এই উচ্চতাটা দিয়ে দিলে, ঠিক আছে। তাহলে এই পরিমাণ জলটা সমানই কত, কারণ 630টা জল ঢালার ফলেই কিন্তু আমাদের ওই গভীরতাটা বেড়েছে, ঠিক আছে, বা জলের উচ্চতাটা বেড়েছে পাত্রতে। তাহলে এইচ সমান কত, এইচ সমান হয়ে যাচ্ছে 630 ডিভাইডেড বাই 21 গুণিত 15। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি 21 3 63 মানে 30 হয়ে গেল, আর 15 2 30, তাহলে 2। তার মানে আমাদের শেষে গিয়ে উত্তর লিখতে হবে যে জলের গভীরতা 2 ডেসিমিটার বৃদ্ধি পাবে, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা 18 নম্বরের কোশ্চেনটিতে যাব। দেখি 18 কি বলা হয়েছে। দেখো, গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ 20 মিটার এবং 15 মিটার। একটি মাঠ আছে, সেই মাঠটির দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে ওই মাঠের ভিতরে 4টা কোণে আমরা কি করছি, এই কোণগুলিতে 4টি ঘনকাকৃতি গর্ত কাটছি, ঠিক আছে, যাদের দৈর্ঘ্য প্রস্থ হলো কত, আমি একটা দেখাচ্ছি 4 4, আর এর যে গভীরতা সেটাও কিন্তু 4। নিশ্চয়ই বুঝতে পারছো যে এক একটা গর্তের দৈর্ঘ্য 4, প্রস্থ 4, গভীরতাটা 4। নিশ্চয়ই তাহলে গর্তগুলো দেখতে ঘনকাকৃতি গর্ত, এখানে বলাও আছে ঘনকাকৃতি গর্ত, ঠিক আছে। তাহলে দেখো, এই গর্তগুলো থেকে যে মাটিগুলো বার হচ্ছে সেই মাটিগুলো আমরা এই অবশিষ্ট জায়গাটার উপরে ছড়িয়ে দিচ্ছি। তাহলে এই যে জমিটা, এই জমিটা মানে বাকি যে মাঠটা আর কি, ঠিক আছে, তাহলে সেই মাঠটা কতটা পরিমাণ উঁচু হবে, মানে এই 4টা গর্ত থেকে মাটিগুলো বের করে আমরা যদি এই যে জায়গাটা, বাকি যে জায়গাটার উপরে যদি আমরা মাটিটাকে ছড়িয়ে দিই, তাহলে কতটা পরিমাণ মাঠটি আমার কি হবে, উঁচু হবে, বা উচ্চতাটা কতটা পরিমাণ বৃদ্ধি পাবে। ধরে নিলাম যে x মিটার উচ্চতাটি বৃদ্ধি পাবে, ঠিক আছে। এখন দেখো, এখান থেকে এই পর্যন্ত, এখানে যদি আমি নাম দিই এ, এটাকে যদি আমি নাম দিই বি, তাহলে বলো তো এ বি সমান কত হবে। এ বি সমান হয়ে যাবে কত, 20 থেকে, দেখো এখানে 4 বাদ আর এখানে 4 বাদ, তাহলে 4 আর 4 8 বাদ, তাহলে এটা হয়ে গেল 12 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে 12 মিটার। একই রকম ভাবে এই পয়েন্টটাকে যদি আমরা নাম দিই সি, আর এই পয়েন্টটাকে যদি আমরা নাম দিই ডি, তাহলে বলো তো সিডি সমান কত হবে। সিডি সমান দেখো টোটালটা ছিল 15, তাহলে 15 থেকে এইদিকে আমার 4 বাদ আর এইদিকে 4 বাদ, তাহলে হয়ে যাচ্ছে 8 বাদ, তার মানে এটা হয়ে যাচ্ছে 7 মিটার। এখন দেখো আমি এইটাকে 3 ভাগে ভাগ করে দিচ্ছি। এই একটা ভাগ, মানে এই দেখো মাঝের একটি আয়তক্ষেত্র, এইটি একটি আয়তক্ষেত্র, আর এইটি একটি আয়তক্ষেত্র, ঠিক আছে। এটাকে আমি একটু সেটেড করে দিচ্ছি, তাহলে আরো ভালো বুঝতে পারবে, ঠিক আছে। এখন দেখো, আমরা আগে ধরে নিয়েছিলাম যে এই 4টি গর্ত থেকে প্রাপ্ত মাটি অবশিষ্ট মাটির উপরে ফেললে x মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি বলতে পারছি, দেখো এই যে 4খানা গর্ত থেকে যে পরিমাণ মাটিটা আমি পাবো, ঠিক আছে, আর এখানে x মিটার উচ্চতা বাড়ানোর জন্য যতটা পরিমাণ মাটি লাগবে, এই দুটো সমান হয়ে যাবে আয়তনটা। তাহলে আমাদের দেখো, এখানে আমাদের টোটাল x মিটার উচ্চতা যদি বাড়াতে হয়, তাহলে এই জায়গাটাতে কতটা মাটি লাগবে। তাহলে এখানে দৈর্ঘ্য কত, এবি, এই মানে কত 12, ঠিক আছে। প্রস্থ কত, এইটুকুর প্রস্থ দেখতে পাচ্ছ, এটা 4, ঠিক আছে। আর উপর দিকে উচ্চতা কত বাড়াচ্ছি আমি, x। তাহলে এইটুকু জায়গাটার জন্য আমাদের 12 গুণিত 4 গুণিত x এত ঘনমিটার মাটি লাগছে। তার নিশ্চয়ই এই যে জায়গাটা ওই দিকে আছে এই সাইডটাতে, তাহলে সেটাও আমাদের এতটা পরিমাণে লাগবে। তাহলে এটাকে একবারে আমরা 2 দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে এতটা পরিমাণ মাটি কিন্তু এইটা এবং এটাতে লাগছে। তাহলে এই জায়গাটাতে কত লাগবে, এই জায়গাটাতে কত লাগবে দেখো, তাহলে হিসাব করলে দেখতে পাবে যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত, দৈর্ঘ্যটা হচ্ছে 20, তাই না। এইটুকু জায়গাটা বোঝার চেষ্টা করে, যেটুকু আমি সেটেল করে নিই এখন এই সাদা জায়গাটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 20, প্রস্থ এখান থেকে এটা সিডি, সিডি মানে কত 7 হয়েছে,
আর উচ্চতা উপর দিকে তো এক্স বলাই আছে, এক্স ধরে নিয়েছি আমরা যে এক্স মিটার উচ্চতা বৃদ্ধি পাবে, তাহলে টোটাল আমাদের মাটি লাগছে এতটা। তাহলে এই জায়গাটা এই জায়গাটা এবং এই জায়গাটার জন্য মাটি লাগছে এতটা এক্স মিটার উচ্চতা বৃদ্ধি করার জন্য, আর মাঝের জায়গাটার জন্য মাটি লাগছে এতটা। তাহলে এই যে মাটিটা, এই মাটিটা আমি কোথা থেকে পাবো? এই 4টি গর্ত থেকে পাবো। তাহলে এক একটা গর্ত থেকে কতটা মাটি পাওয়া যাবে? দেখো এক একটা গর্ত থেকে কতটা মাটি পাওয়া যাবে? ঘনক, তাহলে এটা তো ঘনক 4 4 আর নিচ দিকে 4, তাহলে এর মধ্যে কতটা আমরা মাটি পাবো? 4-এর হোল কিউব, তাই না? 4-এর হোল কিউব। তাহলে এক একটা গর্ত থেকে আমরা এক একটা গর্ত থেকে প্রাপ্ত মাটির যে পরিমাণ সেটা কত? 4-এর হোল কিউব এত ঘনমিটার। দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা 4 গুণিত 4 গুণিত 4 মানে 4-এর হোল কিউব। এরকম কটা আমার গর্ত আছে? 4টা। তাহলে একে আবার 4 দ্বারা গুণ, তাহলে এই টোটাল মাটি আর এদিকে টোটাল মাটি আমাদের সমান হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কত পাবো দেখো তো, 4 দুগুণে 8, 8 বারং কত? 96 এক্স, প্লাস এখানে দেখো 20 7 হচ্ছে 140 এক্স, ইকুয়াল টু এখানে কত? 4-এর হোল কিউবকে 4 দ্বারা গুণ করলে তুমি পেয়ে যাবে 256। ঠিক আছে, তাহলে এটা যোগ করো, যোগ করলে সে 6 9 আর 4 13 3 হাতে হলো 1, 236 এক্স ইকুয়াল টু 256। ঠিক আছে, তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 256 ডিভাইডেড বাই 236। এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 2 1 কে 2 128, আর এটা কত হয়ে যাবে? 2 1 কে 2 118। আবার 2 দ্বারা ভাগ করো, 2 6 12, 2 4 8, আর এটা হয়ে যাবে 2 5 10, 2 9 18। তার মানে এটা হয়ে যাবে 1/5/59। দেখো 59 একে 59 এর 5 হচ্ছে 64, এত। তার মানে এই 4টি গর্ত থেকে প্রাপ্ত মাটি যদি অবশিষ্ট মাটির উপরে ছড়িয়ে দেওয়া হয় তাহলে 1/5/59 এত মিটার উচ্চতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ? বেশ, আচ্ছা এরপর আমরা চলে যাব 20-র যে অঙ্কটি আছে। দেখো 20-র অঙ্কটিতে আমরা যাই। দেখো বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার আর 575 লিটার তেল ছিল। 3টে ড্রাম, ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমিটার হয়ে গেল। ঠিক আছে, ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে দৈর্ঘ্য প্রস্থের যে অনুপাত সেটা দেওয়া আছে 4:3। তাহলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে দেখি। ঠিক আছে, তাহলে পাত্রটা কেমন? পাত্রটা দেখো, পাত্রটা আমি কিছুটা পরিমাণ এঁকে দেখাচ্ছি। ধরে নিলাম যে দৈর্ঘ্য আর প্রস্থ, তো দৈর্ঘ্যটা ধরে নিলাম আমি 4x ডেসিমিটার। 4x ডেসিমিটার, নিশ্চয়ই ডেসিমিটার কেন ধরছি বুঝতে পারছো, কারণ শেষে গিয়ে আমরা ঘন ডেসিমিটার পাবো, আর ঘন ডেসিমিটার মানে হচ্ছে লিটার, যেহেতু অঙ্কটি লিটারে দেওয়া আছে, তাই না? আর প্রস্থটা আমি ধরে নিচ্ছি 3x ডেসিমিটার, যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাতটা দেওয়া আছে 4:3, তো দৈর্ঘ্য ধরে নিলাম 4x আর প্রস্থটা ধরে নিলাম 3x এত ডেসিমিটার। এবং উচ্চতা কতটা পরিমাণ উচ্চতা বাড়লো সেটা দেওয়া আছে 7 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে দেখো আমার টোটাল 7 ডেসিমিটার যে গভীরতাটা হলো, মানে উচ্চতাটা যে হলো পাত্রটার মধ্যে, তাহলে এখন কতটা পরিমাণ, যতটা পরিমাণ এখানে তেল আছে সে তেলের আয়তন কত? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। নিশ্চয়ই বুঝতে পারছো? তাহলে এই যে তেলের যে পরিমাণটা যেটা আমরা পেলাম, আয়তনটা 4x গুণিত 3x গুণিত 7, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটার সমান কত? কি করে এর 7 ডেসিমিটার উচ্চতাটা বাড়লো? ওই যে 800, 725 আর 575 এই যে তেলগুলো এখানে ঢালার ফলে, তাহলে এই আয়তনটা সমানই হয়ে যাবে তোমার কত? 800 যুক্ত 725 যুক্ত 575। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে কি পাচ্ছ? 4 3 12, 12 7 হচ্ছে 84 এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো 800 আর 700 হচ্ছে 1500, 15 আর 5 হচ্ছে 20, মানে 2100, 75 আর 25 আর একটা 100, তাহলে 2100 তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে বলো তো এক্স স্কোয়ার সমান কত? এক্স স্কোয়ার সমান হচ্ছে 2100 ডিভাইডেড বাই 84। তাহলে 21 দ্বারা দেখো 21 4 84 আর 21 100, তাহলে 4 25 100। তাহলে এক্স সমান কত? 25-এর বর্গমূল, অর্থাৎ আমি পেয়ে যাচ্ছি 5। ঠিক আছে, তাহলে দেখো
5 কি হলো 5 ডেসিমি, মানে 5টা তো মান অ্যাকচুয়ালি, 5টা হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? দৈর্ঘ্যটা হয়ে যাবে, আমাদের যেখানে প্রশ্ন এখানে করা হয়েছিল যে দেখো দৈর্ঘ্যটা কত আর প্রস্থটা কত। তাহলে অতএব আমরা এখান থেকে লিখে দেবো যে দৈর্ঘ্য সমান 4x, তাহলে 4 গুণিত x এর মানটা 5, তার মানে এটা হয়ে গেল কত 20 ডেসিমিটার, তাই না? প্রস্থ, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3x, তাহলে 3 গুণিত 5 ইকুয়াল টু কত 15 ডেসিমিটার। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 20 এবং 15। এখন ওইখানে আরেকটি প্রশ্ন করা হয়েছে যে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। এখন দেখো যদি পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো তাহলে সেক্ষেত্রে কতটা তেল ধরতো? দেখো এটা তোমরা নিজের মতো করে লিখবে যে পাত্রের গভীরতা যদি 5 ডেসিমিটার হতো তাহলে ওই পাত্রতে তেল ধরতো কত? 20, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা, গভীরতা 5 বলে দিয়েছে, তার মানে কত? দেখো 15, এক কাজ করো 20 × 5 = 100 করো, 20 × 5 হচ্ছে 100, তার সঙ্গে হচ্ছে 15, তার মানে এটা হচ্ছে 1500। তার মানে যদি 5 ডেসিমিটার গভীরতা হতো তাহলে ওই পাত্রতে 1500 লিটার তেল রাখা যেত। কিন্তু তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ওই পাত্রতে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে কি? তাহলে যে পাত্রতে 1520 লিটার তেলই মাত্র রাখা যায় সেখানে তুমি 1620 লিটার তেল কি করে রাখবে? রাখা যাবে না। তার মানে বলতে হবে যেহেতু পাত্রের আয়তন তখন হতো 1500 লিটার, অর্থাৎ 1500 লিটার তেল রাখা যেত, অতএব ওই পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে না। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাব 21 যে অঙ্কটি আছে। দেখো আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক তোমাকে তৈরি করতে হবে, যার জন্যে 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তাহলে ট্যাঙ্কটিকে কত মিটার গভীর করতে হবে হিসাব করে দেখি। ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রশ্ন। তাহলে দেখো মোট জলের চাহিদা কত? মোট জলের চাহিদা মানে কতটা পরিমাণ প্রতিদিন জল খরচ হয়, তাহলে হচ্ছে 1200 লিটার প্লাস 1050 লিটার প্লাস 950 লিটার। তার মানে দেখতে পাচ্ছি আমরা কত? 0, 5 আর 5 10, 0, হাতে রইল 1, 10 রেখে 11, 12, 13, দেখো 2300 আসছে না? 12 আর 10 হচ্ছে 22, না 12 মানে 1200 আর 1050, দেখো এটাই আসছে 1200, 1050 আর 950। আচ্ছা একটু মনে হচ্ছে আমরা ভুল করলাম না। দেখো 0, 5 আর 5 10, 0, হাতে রইল 1, 10, 10 আর 2 এটা 12, 2 হবে, হাতে রইল 1, 1 আর 1 2, 1 3, 3200 হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রতিদিনের যে জলের চাহিদা সেটা হচ্ছে 3200 লিটার। ঠিক আছে, নিশ্চয় বোঝা গেছে। কিন্তু বলা আছে এই জল, হ্যাঁ মানে এই যে জলের যে চাহিদা এটা মেটানোর পরেও যেন আরো 25% জল মজুদ থাকে। তার মানে দেখো লিখবে 3200 লিটার এর 25% ইকুয়াল টু কত বলো তো? তাহলে 3200 গুণিত 25/100, তাই দুটো শূন্য কেটে গেল। তাহলে 25কে 32 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি পেয়ে যাবে 800। ঠিক আছে, 800 লিটার। তার মানে ট্যাঙ্কটির, যে ট্যাঙ্কটি তুমি বানাবে সেই ট্যাঙ্কটির আয়তন কত হতে হবে বলো? কত হতে হবে বলো? 3200 লিটার আমাদের জলের চাহিদা, 800 লিটার আরো মজুত রাখতে হবে। ঠিক আছে, বলাই আছে। তাহলে আমাদের দুটোতে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 3200 আর 800 ইকুয়াল টু 4000 লিটারের আমাদের ট্যাঙ্ক তৈরি করতে হবে। ঠিক আছে, যার জন্যে কি বলা আছে যে 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া জায়গা পাওয়া গেছে।
তাহলে ট্যাঙ্কটা যেখানটা বসাবে সেই জায়গাটা কিরকম দেওয়া আছে, দৈর্ঘ্যটা কত 2.5 মিটার, 2.5 মিটার, তাহলে এটাকে যদি ডেসিমিটার করি তাহলে এটা হয়ে যাবে 25 ডেসিমিটার। আর প্রস্থটা দেওয়া আছে 1.6 মিটার, তার মানে এটা হয়ে যাবে 16 ডেসিমিটার। আর গভীরতা যেটা তুমি ট্যাঙ্কটার গভীরতা যেটা বানাবে সেটা কত, ধরে নিলাম যে x ডেসিমিটার হয়েছে। তাহলে ট্যাঙ্কটিতে কতটা জল ধরবে, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত গভীরতা, এটা সমানই তাহলে 4000 হতে হবে, তাই না? তাহলে এখানে কিন্তু একটা কথা আমাদের কি লিখতেই হবে, যে ট্যাঙ্কটির গভীরতা ধরি x ডেসিমিটার, ঠিক আছে? তাহলে x সমান কত, x সমান হয়ে যাচ্ছে 4000, 4000 ডিভাইডেড বাই 25 গুণিত 16, 25 গুণিত 16, 25 গুণিত 16, ঠিক আছে? 25 16তে কত হয়, গুণ করে নেবে, দেখবে পাবে তুমি 400, তার মানে ভাগ বলে দিচ্ছে 10। তাহলে ওই ট্যাঙ্কটির যে গভীরতা, হ্যাঁ, সেই গভীরতাটা হবে কত, 10 ডেসিমিটার, মানে হচ্ছে 1 মিটার, ঠিক আছে? নিশ্চয় বোঝা গেছে? বেশ, এরপর দেখো ওর সঙ্গে আরেকখানা প্রশ্ন জোড়া আছে, যে জায়গাটি যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো, হিসাব করে দেখি। যদি 4 ডেসিমিটার আরো বেশি হতো প্রস্থের দিকে, ঠিক আছে, তাহলে লিখবে তখন তখন যে কেসটি ঘটতো সেটা কি, 16 আর 4 মানে এই প্রস্থটা তখন বলছি 20 হয়ে যায়, তাহলে দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা নিশ্চয়ই 25ই হতো, ঠিক আছে? প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি মানে 16 আর 4 কত হতো, 20 হতো। তখন গভীরতাটা নিশ্চয়ই একটু কম হলেও হতো, ধরে নিলাম গভীরতাটা তখন হতো h ডেসিমিটার, পারলে বুঝতে? তাহলে তখন আমাদের কতটা জল ধরতো, 25 গুণিত 20 গুণিত h সমান আমাদের কত, 4000, তাই না? 4000। তাহলে দেখো এখান থেকে তুমি পেয়ে যাবে h সমান 4000 ডিভাইডেড বাই 25 গুণিত 20 ইকুয়াল টু, দেখো এটা 20 দুগুণে 40, 200, 25 8 200, তার মানে তোমার হয়ে যাচ্ছে 8, 8 কি ডেসিমিটার। তাহলে প্রশ্ন করা হয়েছে তখন কতটা গভীর করতে হতো, তাহলে তখন 8 ডেসিমিটার গভীর করলেই হতো, ঠিক আছে? নিশ্চয় বুঝতে পারছো? চলো এরপর আমরা একটি প্রশ্ন করব, সেটা হচ্ছে 22-এর প্রশ্নটা, ঠিক আছে? এই প্রশ্নটা দেখি কি বলতে চেয়েছে। দেখো 5 সেমি পুরু কাঠের তক্তা, অর্থাৎ যেটা দেখবে আমরা কাঠের তক্তা বলতে কাঠের যেটা আমরা পাটা বুঝি, পাটা দিয়ে তৈরি হয় না, বাক্স হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস তৈরি হয়। তো এই 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। তাহলে বলো তো চালের ওজন কত, চালের ওজন, ঠিক আছে? যখন চাল ভর্তি করা আছে তখন তার ওজন হচ্ছে 880.5, আর শুধুমাত্র খালি বাক্সটার ওজন হয়ে যাচ্ছে কত, 115.5। তাহলে বিয়োগ করে দিলে আমরা চালের যে ওজন সেই ওজনটা পেয়ে যাব। 880.5 থেকে আমরা কত বিয়োগ করব, 115.5, ঠিক আছে? তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কত, 765 কেজি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো প্রশ্নটা কি করা হয়েছে। এই বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য 12 ডেসিমিটার, প্রস্থ বলা আছে 8.5 ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে দেখি। তাহলে যে বাক্সটির কথা বলা আছে সেই বাক্সটির দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটি পরিষ্কারভাবে আমি দেখতে পাচ্ছি 12 ডেসিমিটার বলা আছে, 12 ডেসিমিটার বলা আছে। প্রস্থ কত বলা আছে, প্রস্থ বলা আছে 8.5 ডেসিমিটার, ঠিক আছে? তাহলে কতটা পরিমাণ ভিতরের জায়গা আছে, ভিতরের উচ্চতাটা কত, আমি ধরে নিলাম ভিতরের উচ্চতা হচ্ছে h ডেসিমিটার, হয়েছে? তাহলে ধরে নিলে যে পাত্রটির যে উচ্চতা, ঠিক আছে, বা বাক্সটির যে উচ্চতা সেই উচ্চতা হচ্ছে কত, h ডেসিমিটার। তাহলে এর ভিতরে কতটা পরিমাণ জায়গা আছে, আয়তন কত বাক্সটির, তাহলে বাক্সটির আয়তন হচ্ছে 12 গুণিত 8.5 গুণিত h, এত ঘন ডেসিমিটার, হয়েছে? এত ঘন ডেসিমিটার। কিন্তু বলা আছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা, তাহলে ওজন কত, চালের ওজন কত,
তাহলে আমরা কি বলবো যে 12 গুণিত 8.5 গুণিত এইচ এত ঘন ডেসিমিটার হচ্ছে আয়তন। 1 ঘন ডেসিমিটার চালের ওজন কত 1.5 কিগ্রা। তাহলে এর ভিতরে যতটা পরিমাণ জায়গা আছে তার কতটা চাল ধরবে, এত গুণিত 1.5, এত ঘন ডেসিমিটার হচ্ছে আয়তন, চালটার ওজন কত 1 ঘন ডেসিমিটারের ওজন হচ্ছে 1.5 কিগ্রা, তাহলে এত ঘন ডেসিমিটার ওজন কত এত গুণিত 1.5, এটা সমানই তো 762, কারণ এর ভিতরে বলা আছে 762 কিগ্রা চাল আছে। তাহলে এখান থেকে তুমি এইচ এর মানটা কত পেয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবে 765 ডিভাইডেড বাই 12 গুণিত 8.5 গুণিত 1.5। তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 765 গুণিত 10 ডিভাইডেড বাই 12 গুণিত 85 গুণিত 15। ঠিক আছে, আমি কি করলাম নিচে যে দশমিকগুলো তুলে উপরে একটা করে 10 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার তুমি এটাকে নিজের মতো করে কাটাকাটি বা ভাগ যেটা আমরা বলছি এটাকে করে নিতে পারো। তাহলে 765কে আমরা 765 গুণিত 10, ঠিক আছে, দেখো 765কে যদি আমরা 85 দ্বারা ভাগ করে দিই তাহলে তুমি পেয়ে যাবে ডাইরেক্ট 9। ঠিক আছে, আচ্ছা এখানে তাহলে উপরে কত হয়ে গেল, এখন দেখতে পাচ্ছি আমরা উপরে হয়ে গেল 900, 990 তো স্যার 900, তাকে আমরা কত দ্বারা ভাগ করব 12 গুণিত 15। ঠিক আছে, তাহলে এটাকে আমরা প্রথমে 15 দ্বারা ভাগ করে দিই, তাহলে 60 পাচ্ছি, 60কে আমরা 12 দ্বারা ভাগ করলে পেয়ে যাবো শেষ পর্যন্ত 5। ঠিক আছে, তার মানে আমাদের যে বাক্সটা সেই বাক্সটার উচ্চতা কত 5 ডেসিমিটার তোমরা লিখবে এখানে। অতএব বাক্সটির ভিতরের উচ্চতা হচ্ছে 5 ডেসিমিটার। ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেছে। বেশ, এরপর দেখো প্রতি বর্গ ডেসিমিটার 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে। এবারে কিন্তু রং করা হচ্ছে। ঠিক আছে, রং করা হচ্ছে তাই বাইরের দিকে রং করতে হবে। এখন দেখো বাইরের দিকে রং করতে হলে কি হচ্ছে, এই যে যে পাটা দিয়ে আমার বাক্সটা তৈরি সেই পাটাটি আবার বলা আছে 5 সেমি পুরু। এখন দেখো 5 সেন্টিমিটার মানে হচ্ছে একে যদি ডেসিমিটার করা হয় 0.5, একে 10 দ্বারা ভাগ করতে হবে, হয়েছে না, তাহলে 0.5 ডেসিমিটার। এখন লক্ষ্য করো তাহলে পাটাটি যেহেতু 0.5 ডেসিমিটার পুরু, ঠিক আছে, তাহলে এদিকেও 0.5 বাড়লো এদিকেও 0.5 বাড়লো, তাই দৈর্ঘ্যটা কত হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দৈর্ঘ্যটা হয়ে যাবে 12 যুক্ত 0.5 যুক্ত 0.5। ঠিক আছে না, তার মানে এটা হয়ে গেল 13 ডেসিমিটার। একই রকম ভাবে দেখো প্রস্থ যখন হিসাব করবো প্রস্থ তাহলে এদিকেও বাড়বে, যেহেতু পাটাটা পুরু আছে পাটাটা এদিকে 0.5 এদিকে 0.5, তার মানে বাইরে বাইরে আমরা তো হিসাব করছি এটা বাইরে বাইরে দৈর্ঘ্য 13 ডেসিমিটার, যেহেতু পাটাটা পুরু আছে। বাইরে বাইরে প্রস্থ কত 8.5 যুক্ত 0.5 যুক্ত 0.5, তার মানে এটা পেয়ে যাচ্ছি কত, এটা দেখো 1, তাহলে হচ্ছে 9.5 ডেসিমিটার হয়েছে। আর গভীরতা যেটা মানে অ্যাকচুয়ালি গভীরতা না, পাত্রটি যে উচ্চতা ভিতরে ভিতরে দেখো ভিতরে কত, ভিতরে 5 একটু আগে পেলাম, তাহলে ওপর দিকে যেহেতু পাটাটি পুরু আছে তাহলে ওপর দিকে 0.5 আর নিচ দিকে 0.5, তার মানে আবার 1 বাড়লো, তার মানে সেক্ষেত্রে তোমার যে উচ্চতা সেই উচ্চতাটা কত হয়ে যাচ্ছে 6 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে সেই অবস্থায় আমরা বাইরে বাইরে আমরা কি পেয়ে যাচ্ছি, বাইরে বাইরে পাত্রটির বা বাক্সটির দৈর্ঘ্য পেয়ে যাচ্ছে 13, প্রস্থ পেয়ে যাচ্ছে 9.5 আর উচ্চতা পেয়ে যাচ্ছে 6। তাহলে বাইরে বাইরের ক্ষেত্রফল কত, ঠিক আছে, যেহেতু রং করবে তাই না, চারপাশে রং করা হবে, তাহলে লিখবে যে সমগ্র তলের ক্ষেত্রফল, হয়েছে, বরং বলা ভালো যে বাইরের সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু বাইরের রং করার কথা বলা হয়েছে। কত 2 গুণিত সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 13 গুণিত কত 9.5, তাহলে 13 গুণিত 9.5 প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, তার মানে 9.5 গুণিত 6 প্লাস উচ্চতা গুণিত দৈর্ঘ্য, তাহলে 6 গুণিত 13, এত আমাদের বর্গ ডেসিমিটার চলে আসবে। হিসাব করে দেখা যাক, তাহলে এটা হয়ে যাচ্ছে 9.5কে আমরা 13 দ্বারা গুণ করব, এটা পেয়ে যাচ্ছি 123.5, আর এখানে দেখো 9.5কে আমরা গুণ করে নিচ্ছি 6 দ্বারা, তাহলে এটা পেয়ে যাচ্ছে আমরা 57, আর 13 6 হচ্ছে 78, হয়েছে। এগুলোকে যোগ করে নেব, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 123.5 258.5 2 গুণিত 258.5, তার মানে একে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে পেয়ে যাচ্ছি 517।
তাহলে 517 বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এখন এক এক বর্গ ডেসিমিটারে খরচ কত? 1.5, 1.5 টাকা করে খরচ। তাহলে আমাদের চারপাশ রং করতে মোট কত খরচ পড়বে? লিখবো অতএব রং করতে খরচ সমান কত? 517 গুণিত 1.5, 1.5 টাকা করে। এক এক বর্গ ডেসিমিটারে 1.5 টাকা করে, এত বর্গ ডেসিমিটারে এত গুণিত 1.5। তার মানে আমরা পেয়ে যাচ্ছি 517 গুণিত 1.5 টাকা করে হয়ে যাচ্ছে 775.50 এত টাকা। ঠিক আছে, তাহলে এত টাকা আমাদের বাক্সটার চারপাশে রং করতে খরচ পড়বে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা বাকি অঙ্কগুলো তোমরা করবে। ঠিক আছে, আর আমরা একটা অঙ্ক দেখি, যেটা হচ্ছে 22-এর। দেখো 22-এর অঙ্কটিতে তোমরা করলে, এরপর আমরা 24-এ দেখো শর্ট কোশ্চেন যেগুলো আছে না, বাকি অঙ্কগুলো করবে। হ্যাঁ, 23 মিনিটে যেগুলো বাকি রইলে সেগুলো অবশ্যই করতে পারবে তোমরা। 24-এ দেখো কিছু এমসিকিউ কোশ্চেন আছে, সেখান থেকে আমরা একখানা কোশ্চেন তোমাদের করে দেখাই। ধরো আমি করলাম 4-এর যে কোশ্চেনটা আছে, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে 24-এর যে 4-এর কোশ্চেনটি আছে। ঠিক আছে, আচ্ছা, 4-এর কোশ্চেন দেখো তো কি বলতে চাইছে। দেখো, দুটি ঘনকের আয়তন অনুপাত দেওয়া আছে 1:27, তাহলে ঘনক দুটির সমতলে ক্ষেত্রফলের অনুপাত কত? তা ধরে নিলাম যে একটা ঘনকের দৈর্ঘ্য হচ্ছে x একক, একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x একক, আর একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে y একক। এগুলো কিন্তু লিখবে নিজের মতো করে। ঠিক আছে, যে একটা ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য x একক, অপর ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে y একক। তাহলে অনুপাত কত হয়ে যাবে? আয়তন অনুপাত। তাহলে এক্স কিউ অনুপাত ওয়াই এর কিউ ইকুয়াল টু, দেখো 1:27 বলা আছে, অর্থাৎ এর আয়তন এক্স কিউ, এর আয়তন ওয়াই কিউ। অনুপাতটা বলা আছে 1:27, বা তুমি এরকম করতে পারো এক্স কিউ বাই ওয়াই কিউ ইকুয়াল টু 1/27। তার মানে দেখো এক্স বাই ওয়াই করলে এর ঘনমূল করলেই হয়ে যাবে। তাহলে 1/27 ঘনমূল হচ্ছে 1/3 হয়েছে। এবারে যদি আমি এক্স স্কোয়ার করি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? 1/9 হয়ে যাবে। ঠিক আছে, এখন যেটা বলতে চেয়েছে যে দুটি যে ঘনক তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে যার বাহু এক্স তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6x²। যার বাহু ওয়াই তার সমগ্রতলের ক্ষেত্রফল কত? 6y²। তাহলে 6x²কে 6y² দ্বারা ভাগ করব, বা এই অনুপাত বের করবো, 6টা কেটে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? x² বাই y²। তার মানে মানটা তোমরা আগেই বের করে নিয়েছিলাম, এটা হচ্ছে 1/9। তার মানে সমগ্র তলের যে ক্ষেত্রফলের অনুপাত সেটা হয়ে যাবে কত? 1:9। তোমরা দেখবে সি এর যে অপশনটি আছে, অপশনটি রাইট হবে। ঠিক আছে, বেশ। এরপর দেখো 5-এ দেখো একটা সুন্দর অঙ্ক দিয়েছে। এখানের এই 5-এর যে অঙ্কটা আছে একটু দেখে নাও। দেখো, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস বর্গ একক। আমরা ধরে নিলাম যে ঘনকটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক করে। ঠিক আছে, ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক করে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে কত? 6x²। এটা সমান আবার বলা আছে এখানে এস। ঠিক আছে, তাহলে এস হলো। আচ্ছা, আর কি বলা আছে? যে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি। আমরা জানি বাহু যদি এক্স হয় তাহলে ঘনকের কর্ণ হয় √3x। এটা দেওয়া আছে আবার ডি। তাহলে এস এবং ডি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে বলেছে। তাহলে বলো তো এখানে ডি স্কোয়ার সমান কত? তাহলে এটা হয়ে যাবে 3x² ইকুয়াল টু কত? ডি স্কোয়ার। আমি কি করলাম? বর্গ করলাম, হয়েছে। তাহলে 3 ইন্টু এই যে x² আছে, x² মানটা বলো এখান থেকে দেখো x² মানটি তুমি পেয়ে যাচ্ছ s/6। তাহলে এখানে যদি বসিয়ে দিই s/6, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? ডি স্কোয়ার। তার মানে তুমি যে রিলেশনটা পেয়ে যাচ্ছ সেটা হয়ে যাচ্ছে তোমার কত? দেখো, ডি স্কোয়ার ইকুয়াল টু, দেখো এটা কাটারি যাবে, 3 2 6, তাই ডি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে s/2। ঠিক আছে, তাহলে দেখবে এখানে যে কত নম্বর অপশন হচ্ছে, দেখো ডি এর যে অপশনটা আছে, ডি অপশনটা কিন্তু রাইট হবে। দেখো এখানে অপশনটাতে আছে ডি স্কোয়ার সমান হচ্ছে s/2। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো এস এবং ডি এর মধ্যে এটাই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, এরপর দেখো 25-এর আমি যদি একটা অঙ্ক করি, 25-এর একটা অঙ্ক দেখো, 4-এর অঙ্কটা দেখো, 25-এর 4। তিনটি নিরেট ঘনক যাদের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য, নিরেট ঘনক আছে 3টা। হ্যাঁ, 3টা নিরেট এরকম ঘনক আছে, 3টা নিরেট ঘনক। 3টা নিরেট ঘনক আছে। তিনটে নিরেট ঘনক আছে। এই ঘনকগুলোর প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য, মানে এর ক্ষেত্রে হচ্ছে 3 সেন্টিমিটার প্রতিটি ধার,
এর ক্ষেত্রে প্রতিটা ধার হচ্ছে 4 সেন্টিমিটার, এর ক্ষেত্রে প্রতিটা ধার হচ্ছে 5 সেন্টিমিটার। তো এই ঘনক তিনটিকে গলানো হচ্ছে, গলিয়ে একটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে। তাহলে সেই নতুন ঘনকটি নতুন যে ঘনকটি, সেই ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। এই তিনটাকে গলিয়ে আমরা একটা, এই তিনটাকে গলিয়ে যে ধাতুটা পাবো আমরা, সেই ধাতুটা দিয়ে আমরা একটা বড় ঘনক তৈরি করছি। সেই বড় ঘনকটির প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য কত হবে এটা আমাদের হিসাব করে বের করতে বলেছি। ধরে নিলাম আমরা যে নতুন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য হয়ে যাবে তোমার 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এর আয়তন কত? এর আয়তন হচ্ছে এক্স কিউ। তো এই যে এক্স কিউ নিশ্চয়ই, তাহলে এই তিনটা ঘনকের যে আয়তন, অর্থাৎ যে মোট আমরা ধাতুটা পাচ্ছি, সেই ধাতুটার যে মোট পরিমাণ সেটা সমানে এর একায়ততার পরিমাণ। তাহলে এর হচ্ছে আয়তন এক্স কিউ, আর এর আয়তন কত? এর আয়তন হচ্ছে 3-এর হোল কিউ, বাহুর হোল কিউ। পরেরটার ক্ষেত্রে কত? 4-এর হোল কিউ। পরেরটার ক্ষেত্রে কত? 5-এর হোল কিউ। তাহলে এই তিনটা আয়তনের যোগফলের সমানই হচ্ছে এর মোট আয়তন। তাহলে 3-এর হোল কিউ কত? 27, 4-এর হোল কিউ কত? 64, 5-এর হোল কিউ কত? 125। তার মানে দেখো 5 4 9 7 16 6 হাতে হইল 1, 3 আছে 9 2 12 2 হাতে হইল 1 হয়েছে। তাহলে কত হয়ে যাচ্ছে? 200। 5 আছে 9 7 16 6 হাতে হইল 1, 3, 5 6 9 7 16 6 হাতে হইল 1, 3, 3 আছে 9 9 2 11 হবে এটা, হয়েছে। 216 হলো। তা 216 মানে দেখো 6-এর হোল কিউ, ঠিক আছে। তাহলে দেখো এখানে x সমান কত হয়ে যাচ্ছে তোমার 6, কারণ x সমান 6-এর হোল কিউ, তাহলে x সমান হচ্ছে 6। অর্থাৎ এই তিনটি ছোট ছোট ঘনককে গলিয়ে যে পরিমাণ ধাতুটা আমরা পাবো, সেই ধাতুটা দিয়ে যদি আমরা বড় একটি ঘনক বানাই, তাহলে সেই ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে কত? 6 সেন্টিমিটার, ঠিক আছে, 6 সেন্টিমিটার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে বাকি যে সকল অঙ্কগুলি পড়ে রইলো, আমরা অনেক অঙ্কই, ম্যাক্সিমাম অঙ্কই আমরা করে দিয়েছি। যে দু একটি অঙ্ক তোমাদের পড়ে রইলো সেগুলো নিশ্চয়ই তোমরা করে নিতে পারবে। অবশ্যই সেগুলি করে চ্যাপ্টারটি তোমরা শেষ করে নিজেরা পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকবে, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত।